শেখার নতুন ঠিকানা। আসসালামু আলাইকুম। পড়াশোনা কর্তৃক পরিচালিত মাইক্রোসফট এক্সেল বেসিক এর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আগের কোর্সে আমরা শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক। আমাদের বর্তমান কোর্স মাইক্রোসফট এক্সেল বেসিক টু প্রো। এই কোর্সে আমরা মাইক্রোসফট এক্সেল এর শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়গুলো ভালোভাবে দেখব এবং একটি রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করব, যাতে করে আপনারা খুব সহজেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। তো মাইক্রোসফট এক্সেল কেন শেখা প্রয়োজন বা আমাদের জন্য কেন উপযোগী, আগে আমাদেরকে এটা জানতে হবে। তো কার কার জন্য উপযোগী, যেমন চাকুরিজীবী, স্টুডেন্ট, চাকুরি প্রত্যাশী কিংবা সাধারণ মানুষ। মাইক্রোসফট এক্সেল হিসাব নিকাশের জগতে একটা বিপ্লবী অ্যাপ্লিকেশন। চলুন তাহলে বেশি কথা না বলে সরাসরি মাইক্রোসফট এক্সেল ওপেন করি। তো মাইক্রোসফট এক্সেল ওপেন আমরা কীভাবে করব? আমরা তো জানি, আগে তো আমরা অফিস ইনস্টল করেছিলাম। এখন আমরা উইন্ডোজ থেকে এক্সেল লিখে সার্চ দিলে আমাদের এটা ওপেন করা যাবে। এই যে একটা ওপেন হয়ে গেল, কিন্তু আমরা চাচ্ছি যে এখান থেকে কন্ট্রোল থেকে, এখান থেকে নিউ থেকে এই যে দেখুন আপনারা এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে রয়েছে। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাকে আমরা ওপেন করব। আচ্ছা, এটা আমরা রিনেম করি। রিনেম করে আমরা নাম দিই ক্লাস 1। ওকে, আমরা এটা ওপেন করলাম। ওকে, এটা হলো একটা মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টের। প্রথমে আমরা ঢুকেই এরকম দেখতে পারবো। তো সর্বপ্রথমে আমরা দেখি কি, সবার নিচে দেখুন এখানে শিট নামে একটা অপশন আছে, শিট 1। এখানে যদি আমি ক্লিক দেই তাহলে পাবেন শিট 2। তাহলে এই যে শিট 1, শিট 2, আপনি শিট 1-এর ভিতরে আলাদা আলাদা কাজ করতে পারবেন, শিট 2-এর ভিতরে আলাদা আলাদা কাজ করতে পারবেন। আপনি এখানে কিছু লিখতে পারবেন, শিট 2-তে গিয়ে আবার এখানেও কিছু লিখতে পারবেন, মানে এখানে আলাদা আলাদা আপনি শিট তৈরি করতে পারবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই রিবনের অনেক কাজ আছে। থাক, তাহলে আমরা আরেকটা বিষয় দেখি এখানে। এই যে এটাকে বলে সেভ বাটন, হ্যাঁ, কন্ট্রোল প্লাস এস, যেটা আমরা ওয়ার্ডেরও শর্টকাট শিখেছিলাম, কন্ট্রোল প্লাস এস দিলে সেভ হয়। আর তার উপরে দেখুন এখানে আন্ডু বাটন রয়েছে, এই যে আন্ডু বাটন, বা আমরা যদি চাই কন্ট্রোল প্লাস জেড দিলে আন্ডু হবে, যেমন আমরা এটা লিখেছি। এখন আমরা যদি এই বাটনে প্লেস করি চলে গেল। আবার যদি রিডু বাটনে ক্লিক করি, কন্ট্রোল প্লাস ওয়াই, এটা হলো রিডু বাটন, এখানে যদি আমরা প্রেস করি আবার এটা চলে আসবে। এইভাবে আসলে কাজ করে। ওকে, তো এখন আমরা এইখানে এই যে রিবনটা দেখতে পাচ্ছেন, এখানে কি কি আছে দেখুন। ফাইল রয়েছে, ফাইল থেকে তো সেভ অ্যাস বা এক্সপোর্ট বিভিন্ন অপশন আছে। ফাইলের পাশে হোমে বিভিন্ন আছে, যেমন এটা ইন্টারফেসটা, এই হোমের এই রিবনটার ইন্টারফেসটা অনেকটাই মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তো আমরা যদি এই যে এখানে এই বাটনটায় ক্লিক করি, দেখুন এখানে কোল্যাপস দ্য রিবন, এখানে যদি আমি চাপ দিই রিবনটা দেখুন কোল্যাপস হয়ে গেল। এখন কিন্তু রিবনটাকে আমরা দেখতে পাচ্ছি না। আবার যদি ক্লিক করি চলে আসলো, কিন্তু বাইরে ক্লিক করলে চলে যাবে। এরকম যদি কখনো হয় আপনাদের, তাহলে এখানে ক্লিক করে এই যে দেখুন এখানে একটা পিন অপশন রয়েছে, এই যে পিন, এই পিনে আমরা ক্লিক করব, তাহলে এটা চলে আসবে আবার। ওকে, ঠিক আছে। তাহলে আর আর দেখুন এই বারটাকে, এটাকে বলে ফর্মুলা বার। হ্যাঁ, এখানেই আমরা বিভিন্ন সূত্র, ফর্মুলা, এগুলো আমরা লিখতে পারবো ওখানে, এটাকে বলে ফর্মুলা বার। তো সর্বপ্রথমে আমরা দেখব এই যে এ বি সি ডি, এগুলোকে কি বলে? এগুলোকে বলে এক একটা কলাম। হ্যাঁ, লম্বালম্বি যেটা আছে, এই যে এটা হচ্ছে একটা কলাম। তো আমরা যখন টেবিল তৈরি করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে, তখনও দেখেছিলাম এটাকে কলাম বলে। তো কলাম। আর এখন আমরা এই যে 1 2 3 যেটা আছে, এই যে 1 2 3 4, এগুলো হচ্ছে এক একটা রো। তাহলে রো আর কলাম আমরা শিখে গেলাম। এখন আমরা প্রত্যেকটা সেল শিখবো। সেল, দেখুন এই যে এটাকে বলে এক একটা সেল। প্রত্যেকটা ঘরকে কি বলে? এক একটা সেল। প্রত্যেকটা সেলের দেখুন এক একটা নাম্বার রয়েছে। এই যে প্রত্যেকটা সেলের নির্দিষ্ট একটা আইডেন্টিটি রয়েছে। এই যে এখানে আমি যদি এখানে ক্লিক করি, এটা হলো A1। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা হলো O11। তাহলে এটা হলো আমাদের সেলের আইডেন্টি। অনেকগুলো সেল মিলিয়ে একটা শিট তৈরি হয়। ওকে, অনেকগুলো সেল মিলিয়ে একটা শিট তৈরি হয়। তাহলে শিট 1-এ আমরা যাই। আচ্ছা, আমরা এখন কিছু বেসিক জিনিস দেখি। যেমন আমরা ধরলাম যে ডি এর ভিতরে লিখলাম 11, আর ই এর ভিতরে লিখলাম 11। আচ্ছা, ইতে না লিখে তার নিচে লিখলাম 15। ওকে, নিচে। এখন আমরা চাচ্ছি কি, যে আমাদের
এই সেলটায় এই দুইটা সংখ্যার যোগফল দেখাবে, একদম বেসিক অপারেশন। এই দুইটা সংখ্যার যোগফল দেখাবে। তো আমরা চাইলে এখানে এখানে ক্লিক করে যখন আসবে তখন আমরা যোগ করার যে ফর্মুলা, আমরা একটু বেসিক আজকে দেখি, যোগ করার যে ফর্মুলা সেটার জন্য আমরা কি লিখবো, ইকুয়াল টু দেওয়ার পর আমরা কি করবো জানেন, এই যে এই সেলটা সিলেক্ট করব, করে প্লাস দেওয়ার পর এই সেলটা সিলেক্ট করব। এই দুইটা সেল দেখুন D5 এবং D6 সিলেক্ট হয়ে গেছে। বাইরে এই যে সরি, এখানে ক্লিক দেওয়ার পর এন্টার দিব, এই যে যোগফল চলে আসলো। দেখুন আমি কন্ট্রোল চেপে জুম করলাম, এই যে যোগফল চলে আসলো। ঠিক আছে, এই একইভাবে অটোমেটিক আমরা যোগ বিয়োগটা করে ফেললাম। এখানে আমরা গুণ ভাগ যা ইচ্ছে তাই করতে পারবো। যদি আমি ফর্মুলা বারে চাপ দিয়ে এখানে আমি বিয়োগ দিতাম -4 অ্যান্সার, দেখছেন? তাহলে তার মানে কি, তার মানে জিনিসটা আমাদের ফর্মুলাটা কাজ করছে। এখন আমি মনে করলাম যে এখানে কিছু লিখবো, ধরলাম যে এখানে আমি 20 আর এখানে 25, ওকে, আর এখানে লিখলাম 10 আর এখানে লিখলাম 15। আমি চাচ্ছি না আবার এখানে গিয়ে আমি ইকুয়াল দিয়ে লিখবো। কি করব তাহলে, এই যে এইবার এইটাকে ধরবো, ধরে এই যে নিচে এখানে নিয়ে আসলে দেখুন কার্সরটা প্লাস হয়ে যাচ্ছে, এটাকে টেনে ধরে এই ছেড়ে দিব, এই যে দেখুন যোগও হয়ে গেল, অটোমেটিক যোগ হয়ে গেল এদের নিজস্ব। এই যে এর যোগফল 25, 20, 25-এর যোগফল 45। তার মানে কি, আমার এটাকে যখন আমি টেনে বড় করেছি তখন এর ভিতরে যা কাজ হয়েছে তা আসলে এদের ভিতরে হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমি আমার তো দেখতে ভালো লাগতেছে না, এইটা সাইডে রয়েছে, এইটা এখানে রয়েছে, তো এইখানেও আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারি। দেখুন আমরা চাইলে কি করতে পারি, সব সিলেক্ট করতে পারি, করে এই যে উপরে দেখুন আমরা ওয়ার্ডেও দেখেছিলাম অ্যালাইনমেন্ট, জাস্টিফাই বিভিন্ন কিছু, তো এখানে রয়েছে আপনার এই মাঝামাঝি রয়েছে, মাঝামাঝি ক্লিক দিলে সবাই মাঝামাঝি চলে আসলো। এই জিনিসটা ভালো লাগতেছে। আমরা যদি সাইডে দিতে চাই তাহলে এই যে সাইডে, এই সাইডে যাবে, তো মাঝেই থাক। ওকে, আচ্ছা অ্যালাইনমেন্ট ঠিক করার কারণটা কি, আমরা জানি যে অ্যালাইনমেন্ট ঠিক করার মনে করেন যে আমার এটাকে আমি বড় করলাম, ঠিক আছে, ধরেন যে আমি এটাকে বড় করলাম, এখন তো ভালো লাগতেছে না, এটা তো উপরে চলে গেছে। আমার তো এটা এখানে থাকলে খুব বেশি ভালো লাগতো, তাই না? তাহলে কি, এই জন্য আমরা ওই যে জাস্টিফাই বা বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট যে শিখেছিলাম, আপনারা একটু এইখান থেকে এইভাবে সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট হয়ে গেছে, এই যে এখানে রয়েছে বিভিন্ন অ্যালাইনমেন্ট, এই যে এটা দিলে নিচে আসলো, এই যে মাঝামাঝি চলে আসলো, এখন কিন্তু ভালো লাগছে, তাই না? তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, মনে করেন যে আপনি এখানে এখানে আপনি আপনার নাম লিখলেন, ধরলাম যে আমরা ইউনিকর্ন লার্নিং এটা লিখলাম, কিন্তু দেখুন আমার লেখাটা কিন্তু আছে H5-এ, কিন্তু চলে গেছে কি আই পর্যন্ত, আইয়ে কিন্তু কিছু লেখা নেই, কিন্তু আমার এই পর্যন্ত চলে গেছে। তো আমি করলাম কি, আচ্ছা একটু বাড়িয়ে দিই, এরকম করলাম, তাই না? তাহলে দেখুন ইউনিকর্ন লার্নিংটা দেখা যাচ্ছে, কিন্তু আরেকটা সমস্যা রয়েছে, আপনি যখন প্রিন্ট করবেন তখন আপনার যে ডকুমেন্টটা সেটা তো ছোট, মানে আপনি তো A4 সাইজে প্রিন্ট করবেন, তখন আপনি যদি প্রত্যেককে এইভাবে বড় বড় করে দিতেই থাকেন, তো আপনার পৃষ্ঠা তো পার হয়ে যাবে, তাহলে তো সেক্ষেত্রে হবে না। আমাদের প্রত্যেকের জন্য যে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে সেই জায়গাটা মেনটেন করব। কিন্তু এখন আমরা তাহলে ইউনিকর্ন লার্নিংটাকে কীভাবে লিখবো, দেখুন আমরা এটাকে সিলেক্ট করতেও পারি, সি দেখুন আমরা এটাকে সিলেক্ট করলাম, করে হোম থেকে আমার এখানে আরেকটা কাজ আছে, এটাকে সিলেক্ট করে এই যে দেখুন, এই যে আমরা এটাকে উঁচু নিচু করতে পারি, যে এটা দিলাম, উপর থেকে নিচে আসলে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো, রোটেট টেক্সট করতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো যেন আপনি এটাকে কিছু করতে পারেন। দেখুন এখান থেকে আমরা ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে আপনি মনে করেন যে এখান থেকে আপনি এটার ফন্ট চেঞ্জ করবেন, কিংবা যা যা আপনার চেঞ্জ করার ইচ্ছা, এটা বেশ কিছু চেঞ্জ করতে পারবেন আপনি, ঠিক আছে? তো আমাদের এটা লাগবে না, এটা আমরা ডিলিট করে দিলাম। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, দেখুন আপনি এখানে ধরলাম যে আমরা 11, 20, 10 এগুলো লেখা আছে, এটাকে আমরা একটু এটা আমাদের টাকা বা ডলার, এটা ধরলাম যে $11। তো আমি এই যে এখানে যাব, এখান থেকে এই যে দেখুন আপনি এটাকে কি করবেন, এটা কি ইউনাইটেড কিংডমের ইউরো নাকি ডলার, আচ্ছা আমরা ডলার দিলাম, এই যে দেখুন ডলার হয়ে গেছে। ওকে, এটা এটার ক্ষেত্রেও সেম, আপনি এটাকে কারেন্সি সিলেক্ট করলে এটা এরকম চলে আসবে, আমরা এটাকে ইউরো দিলাম, এটা কি ইউরো দিলাম, এভাবে আপনি করতে পারেন। এটা হলো কারেন্সি। আপনি চাইলে এখানে দিয়ে আপনি এখানে বিভিন্ন দেশের কারেন্সি রয়েছে,
এই যে এখানে অ্যাকাউন্টিংয়ে বিভিন্ন দেশের কারেন্সি রয়েছে, এটা আপনি এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে, ধরেন যে আমি একটা ডেট লিখবো, হ্যাঁ, ধরলাম 11/10/2024, এন্টার দিলাম। এই দেখুন এটা এইভাবে আসলো, কিন্তু আমি চাচ্ছি না এভাবে। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমার বিভিন্ন ফরম্যাটিং, এই যে অটোমেটিক এটা ডেট হয়ে গেছে। এখানে দেখুন আপনি জেনারেল, এইখানে যখন সিলেক্ট করতেছি এটা ডেট হয়ে গেছে। এখানে আমি ক্লিক করে এটা জেনারেলটাকে আমি ডেটটাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারবো। এই যে মোর নাম্বার ফরম্যাটস থেকে ডেট, এই যে দেখুন আমি 14 মার্চ 2012, ওকে। তো এটা ছোট হয়ে গেছে, এখানে যদি আমি একটু বড় করে দিই, এই যে 11 অক্টোবর 2024, এভাবেও আসবে জিনিসটা, ওকে। আপনি এটাকে বড় করে এটাকে লম্বালম্বি করে দিতে পারবেন, তো জায়গা কম লাগলো। এখন আরেকটা বিষয় আছে, দেখুন আমাদের তো আগেই বলেছিলাম যে এটা তো আমাদের বেসিক কোনো ফন্ট না। আমাদের ফন্ট তো আমরা জানি কি, যে আমাদের ইন্টারন্যাশনালি যে ফন্টটা খুব বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান ফন্টটা আমাদের সবথেকে বেশি ব্যবহার করা হয়। এটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করলাম। দেখুন এখানে ক্যালিব্রি রয়েছে, এখানে ক্যালিব্রি আছে, এখানে আমরা ক্যালিব্রি থেকে জিনিসটাকে টাইমস নিউ রোমান করব। যেহেতু এখানে নেই, তাহলে আমরা এখানে কি করব, সার্চ দেব। এই যে টাইমস নিউ রোমান আসলো, এন্টার। দেখুন সব আবার আগের মতো হয়ে গেছে। এই যে টাইমস নিউ রোমানে ফন্টগুলো একটু সুন্দর লাগে, একটু একটু শার্প শার্প মনে হয়। প্রিন্ট করলে এই ফন্টটার শার্পনেসটা ঠিক আসে। হ্যাঁ, এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হলো এখানে বাকি কাজ তো সেমই আসলে। যেমন এটাই আমরা চাচ্ছি যে এদের নিজের হিসাবে আমরা একটা বর্ডার দিব। এখানে আমরা বর্ডার দিতে পারবো বিভিন্ন রকমের। ধরলাম যে একটু একটু ডিপ বর্ডার, এই যে একটা বর্ডার তৈরি হয়ে গেল, ওকে। আর এইটা যে যোগফল, এটা আমরা বোঝাবো কিভাবে, ধরলাম এটাকে সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম, তার মানে এটা আমাদের যোগফল। এই লেখাটাকে আমরা সিলেক্ট করে বোল্ড করে দিলাম, হয়ে গেল আমাদের বোল্ড। তাহলে আজকে বেসিক কিছু অপারেশন আমরা শিখলাম মাইক্রোসফট এক্সেলের। পরের দিন আমরা এই ক্লাসটার আরেকটা আপডেটেড ভার্সন, অর্থাৎ মানে ইলাবোরেটেড ভার্সন করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।